আমাদের এই দেশের দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন বাধা বিপত্তি উত্থান পতনের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা অগ্রসর হয়েছে এবং আমাদের এখানে যারা চিন্তক সুধীজন গুণীজন এবং সমাজ পরিবর্তনের যে ব্রতী যারা হয়েছেন তারা বারবার চেষ্টা করেছেন একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং যে দ্বন্দ্ব বিরোধ যেগুলো আছে সেইগুলোর থেকে উত্তরণ করে মানুষের একটা সুখী সমৃদ্ধ জীবন ব্যবস্থা করে তোলার জন্য স্যার এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। স্যারের যে কথাটা উনি সবসময় সবাইকে বলেন, পুঁজির সামাজিকরণ এবং এই যে পুঁজিবাদী ব্যবস্থা যেটা আছে এটার বিনাশ করে যেন সবাই যে সম্পদকে ভাগাভাগি করে চলতে পারে এবং একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা মানে সাম্যবাদী সমাজ ব্যবস্থার দিকে জনগণকে সমাজকে ধাবিত করার জন্য উনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই দেশে আরো অনেক বুদ্ধিজীবী এবং চিন্তক স্যারের মতো এই অগ্রযাত্রায় অংশগ্রহণ করেছেন আমরা দেখেছি আমাদের জীবনে, কিন্তু অধিকাংশ এই বুদ্ধিজীবীরা একসময় গিয়ে ওনারা হাল ছেড়ে দিয়েছেন এবং বিভিন্ন ধরনের তারা নিজেদেরকে অপশক্তির কাছে আপোষ করে তারা আর অগ্রযাত্রাকে রাখতে পারেননি। এদিক দিয়ে স্যার একদম ব্যতিক্রম। উনি সারা জীবন যে চিন্তা করেছেন এর থেকে একটু বিচ্যুত হন নাই। আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, মানুষকে শিক্ষিত করার জন্য এবং মানুষের ভিতরে যে নতুন অনুপ্রেরণা সেটা সৃষ্টি করার জন্য এবং বিকাশ করার জন্য যেটা প্রয়োজন, বুদ্ধিভিত্তিক চর্চা এখানে সবার আগে স্থান পায়। কারণ আমাদের অনেক সাধারণ মানুষ আমরা যতই শিক্ষিত হই কিন্তু আমরা অনেক জিনিস আমরা জানি না। যারা সবার আগে এগিয়ে এসে সমাজকে শিক্ষিত করা এবং সমাজের মানুষকে সম্মুখপানে যারা দাবিত হতে পারে সেই প্রচেষ্টা চালায়, সেখানে এই বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য। তো আমাদের অনেকগুলো বিভ্রান্তি আছে, যেমন আমরা লেখাপড়া করি, অনেক সাবজেক্টে লেখাপড়া করি, অনেক কিছু লেখাপড়া করি, কিন্তু বৈষম্যগুলো নিয়ে এবং এটা সঠিক দিক নির্দেশনা কি, সঠিক পথ কি সেটা করি না। আমাদের সঙ্গীতের জগতে সঙ্গীত কি অবস্থানটা সামাজিকভাবে, আমাদের ধর্মীয় ব্যাপারে কোনো বৈষম্য আছে কিনা, সাংঘর্ষিক আছে কিনা, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবং আমাদের অনেকগুলো ব্যাপার আছে, যেমন একটা চিন্তা, আমরা যখন প্রগতিশীল রাষ্ট্রের লাইনে এসেছি আমাদের মধ্যে অনেকে আমাদেরকে যেটা দিয়ে বাধাগ্রস্ত করতো। কার্ল মার্কস এই আমাদের ধর্মকে আফিম হিসাবে আখ্যায়িত করেছে। পরবর্তীকালে আমরা এগুলো চর্চা করছি, যখন দেখছি যে সেটাকে মোটেও উনি আফিম হিসাবে আখ্যায়িত করেন নাই, কিন্তু এখনো পর্যন্ত দেখবেন বিভিন্ন সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াশীল জনসভায় বিভিন্ন জায়গায় এই কথাটা বলা হয়। সেটাকে মার্কস যেটুকু আলাপ আলোচনা করেছিলেন এটাকে পেইন কিলার হিসাবে ব্যবহার করা হয়, এই কথাটা উনি বলেছিলেন। পেইন কিলার এবং আফিম যেটা দিয়ে প্রস্তুত করা যায় এই জিনিস টোটালি ভিন্ন জিনিস। এই কাজগুলো কে করবে? আমাদের বুদ্ধিভিত্তিক যারা চর্চা করে তারা প্রজন্মের কাছে, জনগণের কাছে সেটা আমাদের তুলে ধরতে হবে এবং আমাদের যে তাত্ত্বিক ব্যাখ্যাগুলো, বিশ্লেষণগুলো সেগুলো তুলে ধরতে হবে। তো এটার জন্য আমাদের দেশের বিপ্লবী পার্টিগুলা যখন শক্তিশালী ছিল তখন আজকের মতো বহুদল বিভক্ত হয় নাই, তাদের কিছু এই ব্যাপারে আয়োজন ছিল। তখন পত্রপত্রিকা বের করতেন, মিটিং হতো, আলোচনা হতো, ক্লাস হতো। এখন পার্টিগুলো বহুদল বিভক্ত হয়ে নিজেদের ক্ষয়িষ্ণু হইতে এমন একটা পর্যায়ে গেছে, তখন আর সবার পক্ষে ইচ্ছা সত্ত্বেও তো এই কাজগুলো করা যায় না। তো এইখানে স্যারের একটা বিশাল অবদান। উনি ওই যে সমুদ্রের গভীর সমুদ্রে দিক নির্দেশনার জন্য যে আমাদের আলো বক্তৃতা থাকে সেই হিসাবে উনি আছেন। ওনাকে এনসার্কেল করে, ওনার সংস্পর্শে এসে, ওনার লেখাজোখা করে, ওনার পত্রপত্রিকার মাধ্যমে এখনো একটা বিরাট জনগোষ্ঠী তার চিন্তাধারাকে এবং প্রগতির চিন্তাধারাকে ধারণ করছেন, লালন করছেন এবং সামনে অগ্রসর হওয়ার চিন্তা করছেন। এবং তার এটা হলো যে চাক্ষুষ প্রমাণ হলো আজকে আপনাদের উপস্থিতি। আপনাদের উপস্থিতি আমাদের ভবিষ্যৎকে আশান্বিত করে। আমরা
যে বেঁচে আছি এবং সামনের দিকে যে আমরা এগিয়ে যাব, আমরা যদি এতগুলো লোক যদি একটা চিন্তায় থাকি এবং আমরা আগামী প্রজন্মের জন্য চিন্তা করি, আমার মনে হয় আমাদের কোনোদিন পরাজয় হবে না। আমরা সমাজ বিনির্মাণে অবশ্যই অগ্রসর হব এবং এখানে আজকে সবাই সচ্ছল চিত্তে সারের যে অবদান, সেটার প্রতি আবার কৃতজ্ঞতা জানাই শেষ করছি।